ক্রি যুক্ত তব্য সমান কর্তব্য, ক্রি যুক্ত অ সমান কার, সুচ যুক্ত অ সমান শোক, ভজ যুক্ত অ সমান ভাগ। এইগুলো অ্যাকচুয়ালি কি এবং এইগুলো মানে কি বা এগুলো কিভাবে হচ্ছে? দেখো, সত্যি কথা বলতে এইটা হচ্ছে ধাতু আর এইটা হচ্ছে প্রত্যয়। এইগুলো সবই হচ্ছে ধাতু ধাতু আর এইগুলো হচ্ছে সব প্রত্যয়। ধাতুর সঙ্গে প্রত্যয় মিলে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। এই শব্দগুলো কখনো বিশেষ্য কখনো বিশেষণ হতে পারে। তো এইগুলো কিভাবে হচ্ছে, তো আজকে আমরা সেই বিষয় নিয়েই জানবো। প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেল এবং ই পাঠশালা ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত। ফেসবুক পেজ একদম নতুন তৈরি হয়েছে। ফেসবুক পেজে যারা ফলো করছো তাদের নাম আমরা কিন্তু ওই ফেসবুক পেজেতেই ঘোষণা করি। আজকের যে বিষয়টা ক্লাস 9 সেকেন্ড সাবমেটিভের কথা মাথায় রেখে ক্লাস 9-এর ব্যাকরণ থেকে শব্দ ও বাংলা শব্দ ভাণ্ডার, এই যে 2 নম্বর চ্যাপ্টারটা আছে, এইখান থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। এইটা আমি ধারাবাহিকভাবে তোমাদের কাছে ভিডিও আকারে নিয়ে আসছি, তো আলোচনা করব। প্রথমে তোমাদের আগে জানতে হবে যে এই যে অধ্যায়টা বাংলা শব্দ এবং শব্দ যে ভাণ্ডার, এই ভাণ্ডার কথার অর্থ কি? ভাণ্ডার মানে হলো ভাঁড়ার, অর্থাৎ যেখানে কিছু জমা থাকে, যেখানে কিছু সঞ্চয় করা থাকে, সেটাকেই বলা হচ্ছে ভাঁড়ার বা ভাণ্ডার। তো এই ভাণ্ডারটা সমৃদ্ধ হয়েছে, বাংলা ভাষার ভাণ্ডার। এইটা ভাণ্ডার কেন বলছি? কারণ বাংলা তো আমরা সবাই জানি, আমরা যারা বাঙালি সবাই জানি আমরা বাঙালি এবং বাংলাতে কথা বলি। এটা আবার ভাণ্ডারের প্রশ্ন কোত্থেকে আসছে কারণ এই ভাণ্ডারটা ধীরে ধীরে পূর্ণ হয়েছে এবং আরও পূর্ণ হচ্ছে ধীরে ধীরে। কিভাবে হচ্ছে? তো আমাদের এই বাংলা ভাষা যখন তৈরি হয় তখন একটা আলাদা রকম ছিল। তোমরা যখন 11-12-এ পড়বে তখন চর্যাপদ সম্পর্কে যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে বাংলা ভাষার যে ভাষা, এই যে বাংলা ভাষা যে সমৃদ্ধ হয়েছে, কিভাবে সমৃদ্ধ হয়েছে? খেয়ে খেয়ে সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষা খেয়ে খেয়ে সমৃদ্ধ হয়েছে। কি খেয়ে সমৃদ্ধ হয়েছে? না, বিভিন্ন ধরনের ভাষা শব্দ খেয়ে খেয়ে সমৃদ্ধ হয়েছে, মোটাসোটা হয়েছে। সেই জন্যই এটাকে বলা হচ্ছে ভাণ্ডার, শব্দ ভাণ্ডার। এটা কিভাবে হলো? দেখো, শব্দ একটা গঠন করা যায় আর একটা শব্দ উৎস থেকে নেওয়া যায়। এই যে গঠনগত দিক থেকে শব্দ আবার দুই প্রকার হতে পারে, মানে শব্দ, বাংলা শব্দ গঠন করা হচ্ছে, নতুন নতুন শব্দ গঠন করা হচ্ছে। সেটা কিভাবে গঠন হয়েছে, সমৃদ্ধ হয়েছে বলতে আমাদের এই বাংলা ভাষা ইংরেজি ভাষাকে খেয়েছে, আমাদের এই বাংলা ভাষা জার্মান ভাষাকে খেয়েছে, আমাদের এই বাংলা ভাষা পর্তুগিজ ভাষা, চাইনিজ ভাষা, সংস্কৃত ভাষা, এরকম বিদেশের অনেক ভাষা আছে, সেই ভাষাগুলোকে খেয়েছে। কিভাবে খেয়েছে? যখন একটা দেশ আর একটা দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় বাণিজ্যিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তখন এই যে বাণিজ্য করব তার যে প্রধান মাধ্যমটা কি হবে? ভাষা। আমরা যদি আমরা যদি তুর্কির সঙ্গে, আমরা যদি ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে যাই, তাহলে আমাদেরকে তাদের সাথে কথা বলতে গেলে তাদের ভাষা শিখতে হবে এবং তারাও আমাদের ভাষা শিখবে। এই যে ভাষার আদান প্রদানের বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে বা অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এই আদান প্রদানের ক্ষেত্রে কিছু ভাষা, বিদেশি কিছু ভাষা, সেইগুলো বাংলার ভাষায় ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, একদম বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে, সেইগুলোকে আমরা বাংলা ভাষা হিসাবেই চিনি। যেমন লুচি, চা, চিনি, দরখাস্ত, বরখাস্ত, দরদ, এই যে এই শব্দগুলো, এইগুলো সব হচ্ছে বিদেশি শব্দ। তারপরে হেডমাস্টার, কাপ, চেয়ার, প্লেট, এইগুলোও তো বিদেশি শব্দ। এইগুলো আমাদের বাংলা ভাষার নিজস্ব শব্দ হয়ে গেছে। এইভাবে বিভিন্ন দেশের বিদেশের যে শব্দ, দেশের কেন বলছি, আমাদের দেশের শব্দ যেমন সংস্কৃত শব্দ,
তারপরে মালায়ালাম শব্দ, এই শব্দ থেকেও বাংলা ভাষায় কিছু শব্দ ঢুকেছে। তো এই রকমভাবে শব্দ খেয়ে খেয়ে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। ওই জন্য বাংলা ভাষার যে সমৃদ্ধ হয়েছে সেই জন্য বলা হচ্ছে শব্দ ভাণ্ডার। ভাণ্ডার তৈরি হয়েছে, জমা হয়েছে। ক্লিয়ার? এবার দেখো, এই শব্দ দুরকমভাবে আমাদের বাংলা ভাষায় এসেছে। একটা হচ্ছে শব্দ গঠন, মানে কিভাবে গঠন করা হয়েছে শব্দগুলোকে, আর একটা হচ্ছে উৎসগত দিক, মানে কোন দিক থেকে ভাষাগুলো এসেছে বা শব্দগুলো এসেছে। প্রথমে আমরা আলোচনা করব শব্দ গঠন নিয়ে। শব্দ গঠন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ব্যুৎপত্তিগত অর্থ দিক থেকে আমাদের অনেক শব্দ বাংলা শব্দতে রূপান্তরিত হয়েছে। এই ব্যুৎপত্তিগত অর্থটা কি? ব্যুৎপত্তিগত শব্দ কি? দেখো, ব্যুৎপত্তিগত শব্দ কোনো শব্দের যে আদি রূপ, কোনো শব্দের আদি রূপটাকেই বলা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। বুঝলে কিছু? বুঝলে না তো? দেখো দেখো অন্ন, আমি বলছি অন্ন, এই অন্ন কথাটার আদি রূপ কি জানো? মানে এর আদি অর্থটা কি জানো? এর আদি অর্থ হলো যে কোনো খাবার। অন্ন মানে হচ্ছে যে কোনো খাবার। কিন্তু আমরা অন্ন মানে কি জানি? আমরা অন্ন মানে কি জানি? অন্ন মানে আমরা জানি ভাত, তাই তো? আমরা অন্ন মানে জানি হচ্ছে ভাত। তাহলে এই যে যে কোনো খাবার, অন্ন মানে হচ্ছে যে কোনো খাবার, এইটাই হচ্ছে এর আদি অর্থ। এই অন্নটার আদি অর্থ হচ্ছে যে কোনো খাবার। আর আমরা প্রচলিত অর্থে কি ব্যবহার করি? ভাত। দেখো এখানে একটা শব্দ দেখো, পঙ্কজ। পঙ্কজ মানে কি জানি আমরা? পঙ্কজ মানে হচ্ছে ফুল, পদ্ম ফুল। কি ফুল? পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল। কিন্তু এইটা আমরা প্রচলিত অর্থ হিসাবে ব্যবহার করি পদ্ম ফুল। অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে, আদি অর্থ হচ্ছে যা পাকে পাকে জন্মে, যা পাকে জন্মে সেইগুলোকেই বলা হয় পঙ্কজ। পাকে কি কি জন্মায়? পদ্ম ফুল তো জন্মায়, শ্যাওলাও জন্মায়, কিছু পরজীবীও জন্মায়। তাহলে সেইগুলো সবাই কিন্তু আদি অর্থ হিসাবে পঙ্কজ হলো। কিন্তু আমরা প্রচলিত অর্থে, ওইসব ব্যাপক অর্থে না গিয়ে আমরা শুধুমাত্র পঙ্কজ মানে পদ্ম ফুল চিনি। উৎপত্তিগত দিক থেকে তিন রকমভাবে শব্দ গঠন করা হয়। তিন রকমভাবে কি কি? একটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন করে, একটা অনুষঙ্গ যোগে, আর একটা হচ্ছে সমাসবদ্ধ হয়ে। প্রথমে আমরা যেটা জানবো, সব থেকে তোমাদের যেটা কঠিন লাগে, যে প্রত্যয়। এই প্রত্যয় সম্বন্ধে আজকে সাধারণ একটা ধারণা দেব, এবং সেখান থেকে কিছু সম্ভাব্য যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেগুলো আসে বা আসার সম্ভাবনা যেগুলো বেশি, সেইগুলো নিয়ে দু একটা আলোচনা করব। একদম শেষে আলোচনা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজে, যারা ইউটিউব থেকে দেখছো, ফেসবুক পেজের যারা ইউটিউব থেকে দেখছো, ডেসক্রিপশানে ফেসবুক পেজ ই পাঠশালা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে ক্লিক করে অন্যান্য সাবজেক্টগুলোও তোমরা কিন্তু পড়তে পারবে। আর ইউটিউব চ্যানেলে বাংলা ব্যাকরণবিথি ইউটিউব চ্যানেলে শুধুমাত্র বাংলা বিষয়ক এবং বিভিন্ন চাকরি বিষয়ক খবরাখবর এখানেতে আমরা দিয়ে থাকি। ক্লিয়ার? আর ডেসক্রিপশানে কিছু প্রোডাক্ট আছে, তোমরা দেখতে পারো, বাচ্চাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে, একদম কম বাজেটের, তোমরা সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, চলো আজকে তাহলে আলোচনা করব আমরা প্রত্যয়। আমাদের প্রথমে প্রত্যয় কি জিনিসটা জানতে হবে। প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, শব্দ বা ধাতুর পরে বসে একটা নতুন শব্দ তৈরি করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয় জিনিসটা কি না, বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো ধাতু বা শব্দের পরে বসে, পরে বলতে ঠিক পরের অবস্থানে ধাতুর সঙ্গেই লেগে থাকবে এবং শব্দের সঙ্গেই লেগে থাকবে, ওই বর্ণ বা বর্ণ সমষ্টি। এই প্রত্যয় আলাদা কোনো শব্দ নয়,
প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু ওই ধাতু বা প্রত্যয়, ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে, ঠিক পরে যুক্ত হয়ে এইগুলো একটা নতুন নতুন শব্দ তৈরি করে, সেগুলো বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দ তৈরি করে। ক্লিয়ার? তাহলে প্রত্যয় আমরা জানলাম যে প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি। এই প্রত্যয় আবার দুই ধরনের হতে পারে। কীরকম? একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কি? দেখো, কৃৎ প্রত্যয় খুব সহজে যদি বলি, কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয় বা ক্রিয়া বিশেষণ তৈরি হয়, সেইগুলোকেই বলা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর শব্দের সঙ্গে যে সকল প্রত্যয় যুক্ত হয়, সেইগুলো যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম? কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত হয়, আর এইটা হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়। লাখ টাকার প্রশ্ন, ধাতু তাহলে কি? ধাতু হলো, দেখো, ধাতু হলো, ধাতুর নিজস্ব কোনো অর্থ নেই, এর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখনই এর অর্থটা প্রকাশ পাবে। ধাতু হলো ক্রিয়ার মূল রূপকে ধাতু বলে। ধরো একটা ক্রিয়াপদ, ক্রিয়াপদ আমি যদি একটা লিখি, ধরো আমার কাজ করা হয়ে গেছে, তাহলে এই যে করা, এইটা হচ্ছে একটা ক্রিয়া, ঠিক আছে? এইটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো এখানে কি কি আছে, কর যুক্ত আ, কর যুক্ত আ সমান করা। এই যে কর, এইটা হচ্ছে ধাতু, এইটাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, এইটাকে, এই ধাতুটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, এর সাথে এই আ প্রত্যয় যুক্ত হয়ে করা হয়েছে। তাহলে ধাতু হলো এই যে ক্রিয়া, এই ক্রিয়াপদটার যে মূল রূপ, সেইটা হচ্ছে ধাতু। ক্লিয়ার? খুব সহজ করে বোঝালাম। ঠিক আগে যেগুলো আমি লিখেছিলাম, ধরো ক্রি, এই যে ক্রি যুক্ত তব্য সমান কর্তব্য, এই যে ক্রি যুক্ত তব্য সমান কর্তব্য, এই তব্যটা হচ্ছে প্রত্যয় আর ক্রিটা হচ্ছে ধাতু। ক্লিয়ার? এইবার এই প্রত্যয় আমরা বেশিরভাগই সংস্কৃত থেকে বেশ কিছু প্রত্যয় আছে, এবং তাদের কোন অর্থে ব্যবহার হয় সেই প্রত্যয়গুলো, সেইগুলো আমরা জানব। বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা জানব, এবং সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেইগুলো আমরা আজকে জানব। ঠিক আছে, চলো দেখা যাক। প্রকৃতিটা কি? প্রকৃতিটা হলো, দেখো, যখন প্রত্যয় যুক্ত হচ্ছে তখন তো নতুন শব্দ তৈরি হয়ে যাচ্ছে, যখন প্রত্যয় যুক্ত হচ্ছে না, ঠিক আগের অবস্থাতে ভাবো, কর, এই যে কর, কর কর ধাতু, এই কর ধাতুটাই হচ্ছে ধাতু প্রকৃতি, অর্থাৎ মূল যে রূপটা সেটাকেই বলা হচ্ছে প্রকৃতি। ঠিক শব্দের ক্ষেত্রেও তাই। ধরো গাছ তো একটা শব্দ, গাছ একটা বাংলা শব্দ, এর সঙ্গে যদি আ যোগ করি, আ হচ্ছে একটা প্রত্যয়, তাহলে কি হবে? গাছা। তাহলে এই যে গাছার যে মূল যে শব্দটা, গাছার যে মূল শব্দটা, সেটা হচ্ছে গাছ, এইটাই হচ্ছে প্রকৃতি, এইটাই হচ্ছে প্রকৃতি। খুব শর্টকাটে বুঝে নাও, বেশি ভাবার দরকার নেই, বেশি বই পড়েও লাভ নেই। তোমরা যদি ব্যাকরণটাকে ভালো করে একটু বুঝতে পারো, ব্যাকরণটা কেন কঠিন লাগে তোমাদের কাছে? তোমরা বুঝতে চাও না বলেই তোমাদের কাছে কঠিন লাগে। তোমরা যদি বুঝতে পারো, ধীরে ধীরে বুঝতে পারো, ব্যাকরণের প্রতি তোমাদের যে প্রেম, যে ভালোবাসা, সেটা বেড়ে যাবে, এবং এর প্রতি আকৃষ্ট হয়ে তোমাদের পড়ার যে ইন্টারেস্ট, পড়ার যে আগ্রহ, সেটা কিন্তু বাড়তে থাকবে। আর এই বাড়তে থাকলে পারেই তোমাদের যে ইমপ্রুভ, সেটা তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। সবাই পাচ্ছে, তুমি কেন পারবে না, যে আমার দ্বারা হবে না বা আমি করতে পারবো না, এই যে নেগেটিভ যে থট, এইগুলো ডিলিট করে দাও, এইগুলো ডিলিট করে দাও। আর ফোন তোমরা 24 ঘন্টার মধ্যে
4 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টা পর্যন্ত অনেকে ফোন তোমরা ইউজ করো। ফোনটাকে যদি তোমরা তোমাদের যে ব্যবহারিক যে কাজকর্ম, তোমরা এখন স্টুডেন্ট আছো, তোমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, বাংলা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্টের যে কোয়ারিজ, সেগুলো যদি তোমরা ফোন থেকে করে নিতে পারো, তাহলে তোমাদের যে স্টাডি সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে এবং তোমাদের গভীরতাটা অনেক বাড়বে। ঠিক আছে? তো তোমরা ফোনটাকে ফ্রি ফায়ার না খেলে বা বন্ধুদের সাথে চ্যাট না করে, রিলস বেশি না দেখে, তোমরা কিন্তু এই 1 ঘন্টা থেকে যদি 1.5 ঘন্টা ফোনটাকে যদি তোমরা স্টাডি রিলেটেড কোনো ভিডিও দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইমপ্রুভ হবেই। আমি গ্যারেন্টি দিচ্ছি। বুঝতে কোনো বিষয় বুঝতে যদি অসুবিধে হয়, অবশ্যই কমেন্টে জানিও। আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলো না। কোন বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়টা নিয়ে যদি তুমি কমেন্ট করো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিই। ঠিক আছে? সঙ্গে সঙ্গে বলতে একদিনের মধ্যে আমরা উত্তর দিয়ে থাকি। আমরা যে সংস্কৃত প্রত্যয়, সেই প্রত্যয় বেশ কিছু ইম্পর্টেন্ট প্রত্যয় আছে। এই প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কিভাবে শব্দ গঠন হচ্ছে সেইগুলো আমরা আজকে একটু দেখে নেব। ঘং, এটা হচ্ছে একটা প্রত্যয়। এই প্রত্যয়টা ঘং হিসাবে কোনো ধাতুর সঙ্গে ব্যবহার হয় না। এর একটা সংক্ষিপ্ত রূপ আছে, সেই সংক্ষিপ্ত রূপটা ব্যবহৃত হয়। কীরকম? এই প্রত্যয়টা ধাতুর সঙ্গে যুক্ত হলে কিছু পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে? যেমন যদি অ থাকে তাহলে সেইটা আয়ে রূপান্তরিত হয়ে যায়। যদি অ থাকে তাহলে সেটা আয়ে রূপান্তরিত হয়ে যায়। কোথায় অ থাকবে? কোথায় অ থাকবে? ওই অটা যদি ধাতুর প্রথম বর্ণে থাকে, প্রথম বর্ণটাই যদি অ থাকে তাহলে সেটা কিন্তু আ হিসাবে, আর এই ঘংটাকে ব্র্যাকেটে লেখা হয়, আর এই ঘংয়ের যে সংক্ষিপ্ত রূপ সেইটা অ। এই অ বা আ এই হিসাবে কিন্তু উচ্চারিত হয় যখন এটা যুক্ত হয়। এই ঘংয়ের যে অর্থ হচ্ছে অ। ঠিক আছে? দেখো কিভাবে বর্ণে ধাতুর যে প্রথম বর্ণ, সেই প্রথম বর্ণে যদি অ থাকে তাহলে আ হয়ে যাবে। এটা হচ্ছে ধাতুর প্রথম বর্ণের কথা বললাম। এইরকম একটা পরিবর্তন হয়ে যায়। ঠিক যেরকম দেখো ক্রি, আমি যেটা প্রথমেই লিখেছিলাম, ক্রি যুক্ত ঘং, আমরা ঘং লিখি না, এটা অনেক সময় ব্র্যাকেটে লেখা থাকে, প্রথমে লেখা হবে অ, ক্রি যোগ অ বা ঘং সমান এই যে অ হয়ে গেল। তাহলে এখানে ক্রিয়েতে কি আছে বলো? এই ক্রিয়েতে আছে ক যুক্ত র। এই যে ক, অ উচ্চারণ হচ্ছে না, এই অ এর সঙ্গে এই ঘং মিলিত হয়ে গিয়ে আ হয়ে যাবে, তাহলে কয়ে আকা র, কার হয়ে যাবে। তাহলে ক্রিয়ের সঙ্গে এই প্রত্যয়টা যুক্ত হলে কার হয়ে যায়। কেন? না প্রথম বর্ণে অ আছে। প্রণম যুক্ত অ, এবার অ হিসাবে লিখছি আর ঘং লিখছি না। এটা দেখো আমি প্রযুক্ত নম, প্রণম, আমি এই জিনিসটা ধরবো, ওই জন্য এখানে একটা ছোট্ট হাইফেন দিয়েছি। এই প্রোটা কেন ব্যবহার হচ্ছে সেটা পরে, কিন্তু এই নমটা হচ্ছে মেন। এই নম দন্তের ন ম, নম, এইটাও আকার হয়ে যাবে, তাহলে কি হবে? প্রণাম। ক্লিয়ার? তাহলে এই যে ঘং ধাতুটা, যদি এই ঘং প্রত্যয়টা যদি ধাতুর সঙ্গে যুক্ত হয়, ধাতুর প্রথম বর্ণ যদি অ থাকে তাহলে সেটা আকার হয়ে যাবে, ই থাকলে সেটা ও হয়ে যাবে, উ থাকলে ও হয়ে যাবে এবং ই থাকলে এ হয়ে যাবে। এই ধাতুর যদি শেষের বর্ণটা, ধাতুর শেষের বর্ণটা যদি চ থাকে, ধাতুর শেষের বর্ণটা, এই যে সূচ চ আছে, এই শেষের বর্ণটা যদি চ থাকে তাহলে এর সঙ্গে যদি এই ঘং প্রত্যয়টা বা অপ্রত্যয়টা যুক্ত হয়, তখন এই চটা, এই হ্রস্বউ যেটা ছিল সেইটা হচ্ছে ও হয়ে যাবে, আর এই চটা হচ্ছে ক হয়ে যাবে। তাহলে এটা কি হবে? শোক। কি প্রত্যয় দেখব? তব্য। এর কাজ কি? এই তব্য প্রত্যয়ের কাজ, এই তব্য প্রত্যয়টা কোনো কিছু করা উচিত, এই অর্থে এই তব্য প্রত্যয়টা যুক্ত হয়।
কোনো কিছু করা উচিত। যেমন ক্রি ধাতু বলেছিলাম যুক্ত তব্য সমান কর্তব্য। ক্রি যুক্ত তব্য সমান কর্তব্য, করা উচিত, আমাদের যেটা করা উচিত সেটাকে বলা হয় কর্তব্য। আবার দেখো একটা পট ধাতু আছে, পট ধাতুর মানে জানো? মানে পঠন বা পাঠ করা, এরকম। এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু পট হচ্ছে পাঠ করা অর্থেই ব্যবহার হয়, মানে পড়া। এর সঙ্গে যদি তব্য যুক্ত করে দিই তাহলে কি হবে? পঠিতব্য, মানে যেটা পাঠ করার যোগ্য, পঠিতব্য। ক্লিয়ার? আবার দেখো একটা ধাতু আছে গম, গম ধাতু, তার সঙ্গে যদি তব্য যোগ করে দিই তাহলে কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছো, গন্তব্য। গন্তব্য, এইটা তাহলে এই তব্যর প্রত্যয়টা কোনো কিছু করা উচিত সেই অর্থে ব্যবহৃত হচ্ছে। এই রিলেটেড আর একটা প্রত্যয় আছে, সেইটাও কোনো কিছু করা উচিত বা করার যোগ্য এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। সেই প্রত্যয়টার নাম হলো অনীয় প্রত্যয়। এইটাও করা উচিত বা করার যোগ্য এই অর্থে ব্যবহৃত হয়। ক্রিযুক্ত অনীয় সমান কি হবে? করণীয়। করণীয়, আমার করণীয় কি বা আমার কি করা উচিত। পুজোযুক্ত অনীয়, পূজনীয়। মান যুক্ত অনীয়, মাননীয়। তাহলে এই যে অনীয় আর তব্য, এই দুটো প্রত্যয় কোনো কিছু করা উচিত বা করার যোগ্য এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। এই প্রত্যয়টার পুরোপুরি যুক্ত হয় না, এর যে অংশটা যুক্ত হয় সেইটা হলো অত, অখণ্ডত্ব, অত। এইভাবে যুক্ত হয়, কোনো ধাতুর সঙ্গে এইভাবে যুক্ত হয়। যেমন এইটারই এই অত যা আর সত্রিয় তাই। যেরকম বৃহ যুক্ত আমরা সত্রিয় লিখতে পারি, আবার ব্র্যাকেটে অত দিতে পারি, তাহলে কি হবে? বৃহ যুক্ত অত সমান বৃহৎ। বৃহ যুক্ত অত সমান বৃহৎ। জাগ্রি যুক্ত অত, আর সত্রি লিখছে না, অত সমান জাগ্রি যুক্ত অত সমান জাগ্রত। চলমান বা কোনো কিছু কাজ চলছে, চলমান, এই রকম অর্থ বোঝাতে, যেমন চলমান যেটা বললাম, চল যুক্ত যদি অদ লিখি সমান চলত। চলত, তাহলে এই যে কাজ চলছে বা এরকম কিছু অর্থে বোঝালে পারে সেটা কিন্তু ওই সত্রি প্রত্যয় যুক্ত হয়, বা এর যে সংক্ষিপ্ত রূপ সেই অত, এই অতটাই যুক্ত হয়ে এর উচ্চারণটা এইরকমভাবে হয়। সব থেকে ইম্পর্টেন্ট সানজ প্রত্যয়। এই সানজের অর্থ কি? এই সানচের, এগুলো সব সংস্কৃত প্রত্যয়। এই সানচের নির্দিষ্ট করে কোনো অর্থ নেই, ঠিক আছে? এইটার সংক্ষিপ্ত রূপ ধাতুর সঙ্গে যুক্ত হয়। এই সটাও উঠে যাবে, চটাও উঠে যাবে, তাহলে কি থাকছে? ন। আর এই যে আ, তাহলে এইখানে এইটা কি হিসাবে যুক্ত হয়? আন, মান, ইন, এই তিনটে ফর্ম ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ তৈরি করে। বিদ যুক্ত মান সমান কি হবে? বিদ্যমান। ঠিক সেই রকম সি যুক্ত আন সমান শয়ান। বৃত যুক্ত মান সমান বর্তমান। দৃশ যুক্ত মান এইভাবে যুক্ত হয়। বিদ যুক্ত মান, তাহলে এই যে সানজ, এই যে সানজ যে প্রত্যয়, এর যে সংক্ষিপ্ত আন, মান, এইটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। এবং স আর চ মাঝখান থেকে স আর চ উঠে গিয়ে এই আন বা মান, এইটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এইটাও কিন্তু ঘটমান অর্থে ব্যবহৃত হয়। তাহলে দেখলে আজকে এই যে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, এইগুলো সব আমরা সংস্কৃত থেকেই নিয়ে এই
সংস্কৃত নিয়েই আলোচনা করছি। প্রত্যয় নিয়ে প্রত্যয় নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন থাকবে। প্রত্যয় কাকে বলে? প্রশ্নগুলো যেগুলো নিয়ে আলোচনা হবে, প্রত্যয় কাকে বলে,